একটা সময় ছিল যখন যুদ্ধ মানেই ছিল বন্দুকের শব্দ, বোমার বিস্ফোরণ আর ধোঁয়ায় ঢেকে যাওয়া আকাশ। এখন যুদ্ধ শুরু হয় টেবিলের উপর, চা কফির কাপের পাশে বসে, আর শেষ হয় সমুদ্রের বুক বন্ধ করে দিয়ে। ইসলামাবাদের আলোচনাটা ঠিক তেমনই এক গল্প, যেখানে হাসি মুখে হাত মেলানো হয়নি, বরং অদৃশ্যভাবে দুপক্ষেরই মুষ্টি শক্ত হয়েছে। দুই দেশের মধ্যে আলোচনা হলো, বিশ্ববাসীর মনে আশা জাগলো, তারপর হঠাৎ করেই সব শেষ। যেন পরীক্ষার খাতায় শেষ প্রশ্নটা ফাঁকা রেখে উঠে এসেছে দুপক্ষই। আর সেই ফাঁকা জায়গাটাতেই এখন জমে উঠছে উত্তেজনা, সন্দেহ আর ভয়। ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে এই আলোচনা ব্যর্থ হওয়াটা কেবল দুই দেশের মধ্যকার সম্পর্কের ভাঙন নয়, বরং এটি এমন এক সিগন্যাল যা পুরো বিশ্বকে সতর্ক করছে। এখনও যা দেখছো তা কেবল শুরু। আমেরিকা যে পদক্ষেপ নিয়েছে, ইরানের বন্দরগুলো কার্যত অবরুদ্ধ করার ঘোষণা, তা কোনো সাধারণ নিষেধাজ্ঞা নয়। ইতিহাসে আমরা ভেনেজুয়েলা বা কিউবার ক্ষেত্রে এর ছায়া দেখেছি, কিন্তু ইরান সেই তালিকার দেশ নয়। ইরান মানে মধ্যপ্রাচ্যের হৃৎপিণ্ডের এক গুরুত্বপূর্ণ ধমনী। সেই ধমনী যদি চেপে ধরা হয়, তাহলে রক্ত চলাচল বন্ধ হয়ে যায় পুরো শরীরের। এখানে সেই শরীরটা হলো বিশ্ব অর্থনীতি। হরমুজ প্রণালীর নামটা আমরা প্রায়ই শুনি, কিন্তু এর গুরুত্বটা বুঝি তখনই যখন সেটার উপরে ঝড় নামে। পৃথিবীর প্রায় 1/5 তেল আর বিপুল পরিমাণ এলএনজি এই সরু জলপথ দিয়ে যায়। এখন ভাবুন, এই পথ যদি হঠাৎ থমকে যায়, তাহলে কি হবে? প্রথম ধাক্কাটা পড়বে জ্বালানির দামে। ইতোমধ্যেই তেলের দাম লাফিয়ে উঠেছে, কিন্তু দাম বাড়া কেবল সংখ্যার খেলা নয়। এর মানে হলো পরিবহন খরচ বাড়বে, উৎপাদন ব্যয় বাড়বে, বাজারে পণ্যের দাম বাড়বে। অর্থাৎ একটা অদৃশ্য আগুন ছড়িয়ে পড়বে পুরো পৃথিবীতে। আর এই আগুন যদি 2 সপ্তাহ জ্বলে, তাহলে সেটা শুধু উত্তাপ নয়, দহন হয়ে উঠতে পারে। ইউরোপের কারখানা থেকে শুরু করে এশিয়ার কৃষিখাত, সব জায়গায় সরবরাহ চেইন ভেঙে পড়ার আশঙ্কা তৈরি হবে। সার, এলএনজি এসব শুধু অর্থনীতির পরিভাষা নয়, এগুলো মানুষের বেঁচে থাকার উপকরণ। এগুলো বন্ধ হয়ে গেলে বাজারে শুধু অস্থিরতা নয়, সংকট তৈরি হবে। কিন্তু মজার ব্যাপার হলো, এই অবরোধের বোঝা আমেরিকার নিজের কাঁধেও কম নয়। কারণ বিশ্ব অর্থনীতি কোনো একক দেশের খেলনা নয়। এক জায়গায় ধাক্কা লাগলে তার প্রতিধ্বনি ফিরে আসে সব জায়গায়। আমেরিকা যদি এই অবরোধ দীর্ঘদিন ধরে রাখে, তাহলে তার নিজের বাজারেও মূল্যস্ফীতি বাড়বে, রাজনৈতিক চাপ বাড়বে। তাহলে প্রশ্ন আসে, কেন এই পদক্ষেপ? এখানেই রাজনীতির গভীর খেলাটা শুরু হয়। অনেকে মনে করছেন এটি আসলে সময় কেনার কৌশল। যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা হয়তো বড় কোনো সামরিক প্রস্তুতি নিচ্ছে, আর সেই সময়টুকু নিশ্চিত করতে চায় যাতে সমুদ্রপথে ইরানের কাছে কোনো অস্ত্র বা সরঞ্জাম না পৌঁছায়। কারণ সমুদ্রপথই হলো সবচেয়ে নিরাপদ ও কার্যকর সরবরাহ লাইন। বিমানে বড় পরিমাণ অস্ত্র পরিবহন করা কঠিন, ঝুঁকিপূর্ণ এবং সহজে ধরা পড়ে যায়। কিন্তু জাহাজ, বিশেষ করে তথাকথিত শ্যাডো ফ্লিট, সেটা অনেকটা আড়ালে থেকে কাজ করতে পারে। এই পথ বন্ধ করে দিলে ইরান কার্যত এক ধরনের সামরিক বিচ্ছিন্নতায় পড়ে যাবে। একই সঙ্গে ইরানের পক্ষ থেকে ইয়েমেন সহ বিভিন্ন আঞ্চলিক গোষ্ঠীর কাছে অস্ত্র পাঠানোর পথও বন্ধ হয়ে যাবে। অর্থাৎ এই অবরোধ শুধু ইরানকে নয়, পুরো আঞ্চলিক প্রভাবকেও লক্ষ্য করে। কিন্তু ইরান কি এত সহজে চুপ করে বসে থাকবে? ইতিহাস আর এতদিন ধরে যা দেখছি, তার হিসেব মতে উত্তর না। ইরান এমন একটি দেশ যারা চাপের মধ্যে নিজেদের আরও শক্ত করে তোলে। তাদের সামরিক বাহিনী, বিশেষ করে আইআরজিসি, ইতোমধ্যেই হুঁশিয়ারি দিয়েছে যে কোনো সামরিক আগ্রাসনের জবাব তারা কঠোরভাবে দেবে। আরেকটা বিষয় এখানে গুরুত্বপূর্ণ, ইরান এই যুদ্ধে নিজেদের পরাজিত ভাবছে না, বরং তাদের বিশ্বাস তারা এখনও শক্ত অবস্থানে আছে। তাদের হাতে আছে সমৃদ্ধ ইউরেনিয়াম, আছে আঞ্চলিক প্রভাব, আর আছে সেই ভৌগোলিক অবস্থান যা পুরো বিশ্বকে প্রভাবিত করতে পারে। এখানেই দ্বন্দ্বটা সবচেয়ে জটিল হয়ে ওঠে। একদিকে আমেরিকার চাপ, অন্যদিকে ইরানের আত্মবিশ্বাস। এই দুইয়ের সংঘর্ষ কোনো সহজ সমাধানের দিকে যায় না, বরং তা ধীরে ধীরে এমন এক জায়গায় পৌঁছায় যেখানে ভুল বোঝাবুঝি থেকে বড় সংঘাত তৈরি হয়। ইতোমধ্যে আমরা সেই লক্ষণ দেখতেও পাচ্ছি।
মার্কিন যুদ্ধজাহাজ ইরানের উপকূলের খুব কাছে অবস্থান করছে। এই দূরত্বটা কাগজে হয়তো 200 কিলোমিটার, কিন্তু বাস্তবে এটি এক ধরনের মানসিক চাপ, যেন দুজন মানুষ মুখোমুখি দাঁড়িয়ে আছে, কেউ কাউকে আঘাত করছে না, কিন্তু চোখের দৃষ্টিতেই আগুন। এই অবস্থায় একটি ছোট্ট ভুলও বড় বিপর্যয় ডেকে আনতে পারে। ধরুন কোনো একটি জাহাজ ভুলবশত সীমা লঙ্ঘন করল, বা কোনো ড্রোন ভুল সংকেত দিল, তখন আর কূটনীতির ভাষা কাজ করবে না, তখন কথা বলবে অস্ত্র। আর সেই মুহূর্ত থেকেই শুরু হতে পারে এমন একটি সংঘাত যা কেবল মধ্যপ্রাচ্যে সীমাবদ্ধ থাকবে না, কারণ এই সংঘাতে জড়িয়ে পড়ার সম্ভাবনা আছে আরও অনেক শক্তির, ন্যাটো, রাশিয়া, এমনকি চীনও। রাশিয়ার জন্য পরিস্থিতিটা আলাদা করে জটিল। ইউক্রেন যুদ্ধের মধ্যে তারা ইতোমধ্যেই চাপে আছে। ইউরোপে রাজনৈতিক পরিবর্তন হলে ইউক্রেন আরও শক্তিশালী সমর্থন পেতে পারে, যা রাশিয়ার জন্য নতুন চ্যালেঞ্জ তৈরি করবে। অন্যদিকে যদি মধ্যপ্রাচ্যে বড় সংঘাত শুরু হয়, তাহলে বিশ্ব শক্তির ভারসাম্য আরও অস্থির হয়ে উঠবে। এই পুরো পরিস্থিতিটা যেন এক দাবার বোর্ড, যেখানে প্রতিটি চালের পেছনে আছে বহু স্তরীয় হিসাব। কিন্তু সমস্যা হলো, এই খেলায় কোনো নির্দিষ্ট নিয়ম নেই। এখানে আবেগ, অহংকার আর ভুল সিদ্ধান্ত অনেক সময় যুক্তিকে হারিয়ে দেয়। তবু একটা আশার জায়গা আছে। আলোচনা পুরোপুরি বন্ধ হয়ে যায়নি। পর্দার আড়ালে মধ্যস্থতাকারীদের মাধ্যমে কথাবার্তা এখনো চলছে। ইতিহাস বলে, অনেক বড় চুক্তি প্রকাশ্য আলোচনায় নয়, বরং গোপন দরজার আড়ালেই তৈরি হয়। কিন্তু সময় খুব কম, কারণ যতদিন এই অবরোধ চলবে ততদিন চাপ বাড়বে, অর্থনৈতিক, সামরিক এবং রাজনৈতিক। একসময় এই চাপ এমন জায়গায় পৌঁছবে যেখানে দুপক্ষের সামনে কেবল দুটি পথ থাকবে, সমঝোতা অথবা সংঘাত। এবং সেই সিদ্ধান্তটাই নির্ধারণ করবে আগামী বিশ্বের রূপরেখা। আজকের এই পরিস্থিতি তাই কেবল একটি ব্যর্থ আলোচনা নয়, এটি একটি সতর্কবার্তা। সামনে হয়তো আরও বড় ঝড় আসছে, যার শব্দ আমরা এখনো পুরোপুরি শুনতে পাচ্ছি না, কিন্তু বাতাসে যে গন্ধটা আছে তা শান্তির নয়, তা আসন্ন ঝড়ের। এখন দেখার বিষয়, এই ঝড়কে থামানোর মতো বুদ্ধি আর ধৈর্য কার আছে, আর কে প্রথমে সেই সীমা অতিক্রম করবে যেখান থেকে আর ফিরে আসা যায় না।